নমস্কার, আমি নয়ন রায়। আমার চিত্র সাংবাদিক সমিত দফাদার ও ইন্দিরা ব্যানার্জি, আমার এক সহকর্মী, দ্য কোয়েরি.com, দ্য কোয়েরি লাইভ এবং বেঙ্গল ভিউজ, তার পাশে বসে আছি। চিতা নন বা বাঘও নন, কিন্তু মানুষ, জনাব আব্দুল করিম খান। নাম শুনেছেন? বীরভূমে, হ্যাঁ, বাসাপাড়ার কথা বলছি। অনেকদিন পর দেখা হলো আপনার। শরীর ঠিক আছে? সব ঠিক আছে। আচ্ছা, আমরা তো জানি, মানে বাগদা বলছেন আপনাকে, আমি বাগদা তো ছেড়ে দিন, বাগদা তো ওই সুন্দরবনে পাওয়া যায়। জনাব আব্দুল করিম খানের রাজনৈতিক যে পরিস্থিতি, পরিবেশ এবং যে ঘটনাক্রম, আপনার গুরু ফিরেছে, তো সাহেব আব্দুল করিম খান তা আবার সেই পুরনো ফর্মে চেনা ছন্দে ব্যাট করবে, তাই? পুরনো ছন্দে বললে ভুল হবে, কেন আমরা তো রাজনীতির সঙ্গে বরাবর যুক্ত। 1998 সাল থেকে দলের জন্ম থেকে আমরা তৃণমূল কংগ্রেস দলটা করে আসি এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে, কেষ্টদার আশীর্বাদ ধন্য কেষ্টদার নেতৃত্বে গোটা বীরভূমটা চলছে। আমরা তার নির্দেশ মতো দলটা করে আসি। আচ্ছা করিমদা, আমি আপনার সঙ্গে বহুবার, আপনার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো, মানে বাঘে তেঁতুলের সম্পর্ক না, ভালো সম্পর্ক, মিষ্টি মধুর সম্পর্ক। আচ্ছা, যখন কেষ্টদাই বলছি, যখন ভেতরে ছিলেন, তিহার ছিলেন, চোখের জল আপনার তো অনেক পড়েছে। অবশ্যই, কেন ওই লোকটাকে আমরা ব্যক্তিগতভাবে ভালোবাসি। আচ্ছা, শুধু রাজনৈতিকগত ভালো নয়, আমাকে ব্যক্তিগতভাবে আমাকে ভালোবাসি, কারণ উনি আমাকে ছোটো ভাইয়ের মতো ভালোবাসেন। শুধু রাজনীতি নয়, রাজনীতি প্রেক্ষাপটে দেখলে হবে না, ওনার সঙ্গে আমাদের এমনি একটা সুমধুর সম্পর্ক আছে। তার অনুপস্থিতিটা 2-2.5 বছরে আপনাকে যন্ত্রণা দিয়েছে তো বটে। অবশ্যই, 2 বছরে বীরভূমের যে অভিভাবকহীন সংসার চলেছে এবং আমরা অনেক সময় অনেক জায়গাতে আমরা দেখেছি যে অভিভাবকের যে প্রয়োজন ছিল সেটা আমাদের না থাকার জন্য অনেক অসুবিধার মধ্যে আমরা পড়েছি। বর্তমানে তিনি ফিরে আসার পর তিনি আবার মূল ফর্মে ফিরছেন, সেইভাবে আমরা আবার তেনার সঙ্গে তেনার নির্দেশ মতো আমরা দলটা করছি, আগেও করেছি, এখনও করছি। একটু খুলে বলুন না, আপনি যে বলছেন যে এই 2.5 বছর খুব দুর্দশায় কেটেছে রাজনৈতিকভাবে, আপনি বলতে চাইছেন, যেটা আমি ব্যথাটা বুঝি আপনার, যে কোথাও না কোথাও জনাব আব্দুল করিম খান কণ্ঠাসা ছিল? না, সেরকম কিছু কণ্ঠাসা নয়। আমরা প্রত্যেকটা রাজনৈতিক প্রোগ্রামে কম বেশি আমরা সব জায়গাতেই অংশগ্রহণ করেছি, এমনি কোনো ব্যথা কিছু নেই। তবে ওই লোকটার জন্য আমাদের ব্যথা, যিনি হচ্ছেন আমার রাজনৈতিক গুরু, তেনার জন্য আমাদের ব্যথা। না, আমি বলছি দীর্ঘ 2.5 বছরে আপনার মধ্যে অনেক ঝড় হয়ে গেছে। অজয়ের পরে সেই ঝড়ের ঝাপটা আপনি ক্লান্ত হয়েছেন, বিধ্বস্ত হয়েছেন, বাড়ি ঢুকে গেছেন, আপনাকে সেভাবে দেখা যায়নি। এর কারণটা কি? না, ওই ঝড় পর বাজে কথা। আমি আবার বলছি, 1998 সাল থেকে কিন্তু আমি দলটা করে আসছি। অতএব দলের মধ্যে কে কী করছে, কে কী বলছে, সেটা আমরা নজর দিই নাই। আমরা একজনকে লক্ষ্য করে দলটা করে আসছি, সে হচ্ছে অনুব্রত মণ্ডল, বীরভূমের জেলা সভাপতি। তেনার নির্দেশ মতোই হয়তো তিনি 2 বছর একটা জায়গায় ছিলেন, কিন্তু আমাদের মনে একটা বল ছিল যে একদিন তিনি ফিরে আসবেন, সেটা এসছে, তিনি ফিরে এসছেন এবং তেনার নির্দেশ মতোই আমরা দলটা করবো ভবিষ্যতে। বাসাপাড়ায় দুর্গাপুজো হবে তো? হ্যাঁ, বাসাপাড়ায় দুর্গাপুজো, 2টো দুর্গাপুজো হয়। আচ্ছা, দুর্গাপুজো হবে, খেলা হবে দুর্গাপুজোর খেলা বলতে কি, দুর্গাপুজো যেভাবে পুজো হয় সেভাবে হবে। ওই খেলা বলতে সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমি যে খেলা বলতে ওই দুর্গাপুজো খেলাই বলছি। না, রাজনীতির কোনো সম্পর্ক নেই। মানে যদি খেলাটা রাজনৈতিক প্রসঙ্গে আসে তাহলে ওটা কিন্তু আমরা দুর্গাপুজোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। আচ্ছা, কারণ এটা একটা ধর্মীয় ব্যাপার। অন্য সময় ব্যবহার করবেন? অন্য সময় যেমন রাজনীতির সময় ব্যবহার যেভাবে করছে সেভাবে করবে। আচ্ছা, বাসাপাড়ার মুখেজি তখন জনাব আব্দুল করিম খানকে আপনার দলে কেউ চমকায়, আপনি কি করবেন? না, চমকাবে কেন? তারা যদি দলের লোক হয় অবশ্যই চমকাবে না। কি জন্য চমকাবে? তাদের দলের লোকই ছিল। কারা ছিল? তার নাম করছে না, চমকায় নাই কেউ, ওটা ভুলেছে। বলেছিল না ঘর ঢুকিয়ে দেবো? না, ঘর ঢুকাবার মতো ক্ষমতা কারণ নেই। কেন আমি আবার বলছি যে প্রথম আমি 98 সাল থেকে দলটা করে আসছি। আপনি ঘুরিয়ে ওড়াচ্ছেন, আপনি ঝেড়ে কাটছেন না। এটা তো হয়েছে 2.5 বছরে, যেভাবে দমন পীড়ন নীতি চলেছে এখানে। জনাব আব্দুল করিম খানের মতো, মানে চিতাবাঘই বলছি, বাঘ বলছি না, সে চুপ করে গুটিয়েছিল, অপেক্ষা করছিল মহাগুরু কবে বেরোবে। এখন আপনি যে কথাগুলো বলছেন, তখন তো ব্যথায় যন্ত্রণায় ছটফট করেছেন আপনি। বলেছি রাজনীতির ক্ষেত্রে হয়তো কোনো সময় টাইম বেশি দিয়েছি, কোনো সময় টাইম কম দিয়েছি। আর প্রথমেই জানতে হবে যে আমরা চাষি ঘরের ছেলে, চাষটা কিন্তু আমাদের প্রধান লক্ষ্য। তার ফাঁকা ফাঁকা আমরা দলটা করেছি, কারণ একটা রুজি রোজগারের ব্যাপার আছে।
কোনো সময় টাইম বেশি দিতে পেরেছি, কোনো সময় টাইম কম দিচ্ছি। কিন্তু আপনার সঙ্গে অনেকে যারা ছিল, আমি তাদের বাড়িতে মাংস ভাত খেয়ে এসেছি, নাম করছি না কারো। তো এই বিরাট বাঁধটা তো আপনি তৈরি করেছেন, সেই সময় বন্যায় বিপর্যস্ত অবস্থা ছিল, সেই সময় খাসির মাংস খেয়েছিলাম, সে এখন আর আমাকেও চিনতে পারবে না, আপনাকেও চিনতে পারবে না, আমি নাম করছি না কারো। আপনি বুঝে গেছেন বুদ্ধিমান লোকের ইশারায় কাপি হয়, সমাজদার গেলে ইশারায় কাপি হতে হয়। তো এখন আর খাসির মাংস পাওয়া যাবে না, সেটা অন্য দাম বেড়ে গেছে। তো তারা কি এখন আছে আপনার সঙ্গে? না, অন্যদিকে অবশ্যই যারা দল করছে তারা দলের সঙ্গেই আছে, আর যারা দল করে না তারা দলের সঙ্গে নাই, অন্য ডালে ঝুলছে তারা নাকি? না, তা কেন বলবো, যারা দল করছে, আচ্ছা, যারা দলের অ্যাক্টিভ কর্মী তারা অবশ্যই দলের মধ্যে আছে। আচ্ছা বেশ, অনেকক্ষণ তো এই সমস্ত আপনাকে আক্রমণ করছি বটে। আমরা জনাব আব্দুল করিম খানকে নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকতেই পারে, থাকাটা স্বাভাবিক। আপনি সমাজের কাজ করেন, বিভিন্ন উন্নয়নের কাজ করেন, বিভিন্ন খেলাধুলার মধ্যে থাকেন। আমার কথা হচ্ছে যে বিনাকেষ্ট পঞ্চায়েত লোকসভা পার করে দিয়েছেন, 26শে বিধানসভা নির্বাচন। আপনার কি মনে হয় যে এই বীরভূমের যে মাটি সংস্কৃতির মাটি, তারামায়ের মাটি, রবীন্দ্রনাথের মাটি, আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে জনাব আব্দুল করিম খান বিধায়ক হিসেবে পাবে মানুষ? দল অনেকে তো বলছে যে এর পরের বিধায়ক নানুরের জনাব আব্দুল করিম খান যদি টিকিট পায়। সব বাজে কথা। টিকিট কে দেবে না দেবে, কাকে দেবে না দেবে, সে দল সিদ্ধান্ত দেবে। তো কেষ্টদা, সে যেই দেবে দল সিদ্ধান্ত নেবে। কেষ্টদা আপনার মাথার উপর রয়েছে, সহায় রয়েছে, একটা তো ইচ্ছা থাকতেই পারে না? আপনি তো জনপ্রতিনিধি, থাকবে না? সে থাকতেই পারে। আপনি চাণক্যের মতো কথা বলছেন। আসলে প্রণববাবুর এলাকায় মানে রাজনীতি করেছেন তো, যদিও আমাদের ভারতবর্ষের বিখ্যাত মানুষ, এই প্রয়াত রাষ্ট্রপতি। আচ্ছা করিমদা, ব্যক্তিগত কোনো মানে পুজোর সময় কোনো শখ ঠক হয় পুরনো বন্ধুদের নিয়ে আড্ডা ফাড্ডা গল্প? অবশ্যই। এবং আমরা ম্যাক্সিমাম পূজা প্যান্ডেল আমরা এখানে ঘুরি। আচ্ছা। এবং সবারই সঙ্গে আমাদের সৌহার্দ্য আছে, এবং আমরা প্রোগ্রাম করি পুজো থেকে করেন। এই পুরনো দিনের এই চা দেখি, কেন্দ্রে চা খাবেন না? 3-4 বার হয়ে গেল চা খেতে খেতেই কথা হোক। জানেন তো, এক কাপ চায়ের তুফানে কিন্তু অনেক কিছু উঠে যেতে পারে, অনেক কথা। আপনি অজয়ের পারে থাকেন, যেটা নিয়ে অভিযোগ উঠছে করিমদা, এটা আপনিও জানেন যে অবাধে অবৈধ বালি লুণ্ঠন এখানে হয়েছে, যার ফলে দীর্ঘদিন ধরে এখানকার মানুষের বিপর্যস্ত পরিস্থিতি, একটা অর্থনৈতিক অসমান্তরাল অর্থনীতি চলেছে, যা কেষ্টবিহীন না থাকা, মানে কেষ্টবিহীনের অবস্থা, মানে কেষ্টতা না থাকার কারণে এই অবাধে লুট চলছে। আপনি মানেন এটা? হয়েছে, না হওয়া হয় নাই, কিছু কিছু জায়গায় হয়েছে, কিন্তু সেটা ব্যাপক নয়। মানুষ কিছু কিছু জিনিস সদ্ব্যবহার করেছে সুযোগ পেয়ে। মানে অবাধে লুটতরাজের আপনারা বন্ধ করতে পারবেন, নাহলে নদী ক্ষতিগ্রস্ত হবে। অবশ্যই। কেষ্টদা আসার পর থেকে কোনো রকম অবৈধ কাজকে কেষ্টদা যেমন সমর্থন করে না, এবং আমরা যখন রাজনীতি করে আসছি আমরা সমর্থন করি না। কেবল আমরা ছোট থেকে এখানে রাজনীতিটা করেছি, আমরা দেখেছি, আমরা কোনো রকম অন্যায় করি না এবং অন্যায়কে বরদাস্ত করি না। আচ্ছা, নদীটা কার? নদীটা অজয় নদী, সরকার। অজয় নদ তো? আচ্ছা, রিভার ইজ দ্য ন্যাচারাল প্রপার্টি আর রিভার ইজ দ্য ন্যাশনাল প্রপার্টি। এটা কারো বাপ ঠাকুরদার সম্পত্তি না। কাটছে কেন তারা? অনেক অবৈধভাবে কেটে নিয়ে চলে যাচ্ছে, নদী ক্ষতিগ্রস্ত হচ্ছে, জনজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে অবৈধভাবে। আপনি তো নেতা, আপনার দায়িত্ব ওখানে ঢুকে দেওয়ার ব্যাপার। শুধু এটা নেতাদের নয়, এটা প্রশাসনিক ব্যাপার। আচ্ছা, তাহলে প্রশাসনিক গাফিলতি আছে বলছেন? এটা ডিয়ালানোর ব্যাপার আছে, এবং কে কিভাবে কাটছে না কাটছে, রাতের অন্ধকারে কে কেটে নিয়ে যাচ্ছে, সেটা তো সবসময় হয়তো লক্ষ্য করা সম্ভব হচ্ছে না। এটাকে ধরবেন, কঠিনভাবে ধরবেন তো। যাক, বালি থেকে বেরিয়ে আসি একটুখানি। শুধু বালি আর কালি নিয়ে গল্প করলে হবে না। আছেন কেমন? শরীর ঠিক আছে? শরীর ঠিক আছে, আগের মতো তন্দুরুস্ত? হ্যাঁ, একবারে। সকাল বিকাল বেরোচ্ছেন কর্মীদের সঙ্গে? আমি তো ঘরে ঘরে যাওয়া মানুষ, সকালবেলা চা বাদাম চলছে? একবারে। হ্যাঁ, বাদাম কাঁচা বাদাম না পাই? কাঁচা বাদাম যা পাওয়া যায়। গ্রামের ছেলে সকালবেলায় চা আর মুড়ি খেয়ে উঠি। আচ্ছা, বেরি ঘর থেকে কে তো গান ফান শোনেন? গান শুনি। কার গান শোনেন? আমি বিভিন্ন শিল্পীর গান শুনি, পরিচিত শিল্পী। দেখুন, আপনার সঙ্গে আমি খোলামেলা কথা বলতে এসেছি। আপনি আমার বন্ধু লোক, মানে সাংবাদিকদের সঙ্গে নেতাদের তো রাজনৈতিক সম্পর্কে একটা বন্ধুত্ব থাকে। মানে কোন গানটা আপনাকে? আমাকে সব গানই ভালো লাগে। মানে যৌবন বয়সে কোনো গান গেয়েছেন? বৌদি আকৃষ্ট হয়েছে এরকম কোনো গুনগুন করে গেয়েছেন কোনোদিন? গান আমি গাইতে পারি না। আচ্ছা, গান গাওয়ার নাকি? না, গান শুনি। আচ্ছা, কার গান ভালো লাগে সবচেয়ে? আমার সবারই গান ভালো লাগে। তাও একটা নাম করা শিল্পী? না, ও সবারই গান আমার। আচ্ছা, বইপত্র পড়েন? উপন্যাস পড়েন? শারদীয়ার সময় কোনো বই পড়েন?
কোনোদিন গুলি খেলেছেন? কোনোদিন গুলি, না। ড্যাঙ্গুলি, হ্যাঁ, খোখো? এ ছোট তো, এখন বলতে পারবো না, খেলেছেন তো? হ্যাঁ, অবশ্যই। মানে গুলিতে এক টিকে মেরে দিতে পারবেন? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। এখন এখন পারবেন? না না, এখন আর সম্ভব নয়। এলাকার সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে আমি একটু উন্নয়নের প্রশ্নে আসি। জনাব আব্দুল করিম খানের অনেক স্পর্শতা, অনুভূতির ছোঁয়া বিভিন্ন সময় মানুষকে আকৃষ্ট করেছে, সেটা আপনিও জানেন, সেটা আমিও জানি। আপনার অতি বড় নিন্দুকেরাও আপনার সমালোচনা করবে, আর আপনার হয়ে কথা বলছি বলে আমার নিন্দুকেরা আমার সমালোচনা করবে, তাতে আই ডোন্ট বাদার। এলাকার সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে যে ভূমিকা আপনি পালন করেছেন, যেহেতু কেষ্টতা ফিরে এসেছে আর দায়িত্ব বেড়েছে, অতৃপ্তির কাজকর্মগুলো তৃপ্তিতে ফেরাতে হবে। কোন কোন কাজগুলো বাকি রয়েছে? বাকি বলতে ধরেন রাস্তাঘাটের, আমরা 10 বছর আমি পূর্ত কর্মদক্ষ ছিলাম জেলায়, 10 বছর যেভাবে উন্নয়নগুলো করে গেছি, হয়তো সেই রাস্তাগুলো একটু খারাপ হয়েছে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে রিপেয়ারিং করা হবে। আচ্ছা। মানুষ তো ব্যবহার করছে এবং গাড়ি চলছে, গাড়ি চললেই রাস্তা খারাপ হবে, সেগুলো অবশ্যই রিপেয়ারিং করা হবে। আচ্ছা, আপনি যখন ছিলেন পূর্ত দপ্তরে তখন তো অনেক কাজকর্ম হয়েছে। হ্যাঁ, কাজ হয়েছে। সেই কাজকর্মের পরিমাণ তো কমে গেল ক্রমশ, আপনি মানে দীর্ঘদিনে কিছুটা কমেছে। তো ক্ষতিও তো হয়েছে মানুষের অনেক। হ্যাঁ, কাজ করার মানসিকতা তো সবারই সমান থাকে না। আমরা যার মাধ্যমে কাজ করতাম, যার নির্দেশে কাজ করতাম, তিনি সবসময় কাজের মধ্যে থাকতেন, কাজকে ভালোবাসতেন। যে মানুষ কোনো জায়গাতে বিপাকে পড়ুক, রাস্তাঘাট নিয়ে কোনো সমস্যা হোক, এরা কিন্তু তিনি কোনো মতেই চাইতেন না। যার ফলে রাস্তাঘাটগুলো আমাদের বীরভূমের খুব উন্নত মানের এবং খুব ভালো রাস্তা। অন্যান্য জেলার থেকে বীরভূমের রাস্তাঘাট সব থেকে ভালো। বেশ। আচ্ছা, ইউ লাভ টু বাসাপাড়া, ইউ লাভ টু বাসাপাড়া, কেষ্টমণ্ডল, একবারে ইউ লাভ ভালোবাসেন তবে? কেষ্টকে অবশ্যই ভালোবাসে। না, আমি বলছি ইউ লাভ ভালোবাসা, এই বাসাপাড়া, ইউ লাভ টু কেষ্টমণ্ডল, একবারে। হ্যাঁ, তাই না? হাসিতেই চমক, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। জনাব আব্দুল করিম খান মেজাজি লোক, তো বাদশা বলছি না, মেজাজি লোক, মেজাজে থাকে, ঠান্ডবাট সিম্পল। আমি তাকে চিনি। সকালবেলা বাদাম চা একদম কম্পালসারি। আপনারা যারা দেখেননি আসবেন, বাসাপাড়ায় ওরা খাওয়াবেন উনি। আর গুটিয়ে আছে ছুটি আছে ভাববার কারণ নেই। কেষ্টমণ্ডলের অনুগামী তো, মানে ছত্রছায়ায় রাজনীতিটা করেছে, উন্নয়নটা করেছে। নিন্দুকের অনেক কথা বলছেন, অবৈধ বালিখাদানের ব্যাপারে তোপ দাগলেন এবং বলছেন যে এটাকে রুখতে হবে, যেহেতু কেষ্টতা এসে গেছে। আর রাজনীতি সংগঠনটা বাড়াতে হবে, কারণ সামনে 2026-এ বিধানসভা নির্বাচন আছে। কে না বলা যায় না, রাখে হরিত মারে কে, যদি টিকিট পেয়ে যায় নানুর থেকে। আমার কথা মিলে যেতে পারে, মিললে দেখবেন আমাকেই হয়তো উনি গুড় বাতাসা খাইয়ে দেবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনাকে অনেক অভিনন্দন। পুজোর আগে ভালো থাকবেন, এরকম তন্দুরুস্ত থাকবেন, যেন মানুষের কথা বলতে পারেন। আমি নয়ন রায়, আমার সহকর্মী সবিত দফাদার, thequery.com, আমার সহকর্মী ঐন্দ্রিলা ব্যানার্জি, দ্য কোয়েরি লাইভ, বেঙ্গল ভিউজে আমার সহকর্মী। আপনারা সবাই ভালো থাকবেন, শারদীয়ার শুভেচ্ছা নেবেন, বাসাপাড়া থেকে বলছি। আর আপনি পুজোয় ভালো করে দিন, ভালো করে কাটাবেন, আমাদের শুভেচ্ছা রইল। নমস্কার।